बड़े अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে শুধু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ बड़े अच्छे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम। নমস্কার সবাইকে স্বাগত। খেপিয়ে বেড়ায় নিবেদনে খাপছাড়া আমি প্রণাম এবং যে কারণে আজকে এই গান দুটো দিয়ে আজকে আমাদের এই আড্ডা শুরু করছি, কারণ আজকে তার একটা মানে প্রধান কারণ হচ্ছে তিনি আজকে অতিথি আমাদের খেপিয়ে বেড়াতে। তার সাথে এই গান দুটোর কিন্তু টেকনিক্যালি কোনো কানেক্ট নেই, কিন্তু তার সাথে আমার পরিচয় টিভি পর্দার মাধ্যমে মিড-80s এবং তখন তাকে দেখে মনে হতো যদি পরম বন্ধু খুব প্রিয় মানুষ যদি কেউ হতে পারে তাহলে বোধহয় এরকম হওয়াই দরকার। তখন জীবনটা খুব সিম্পল ছিল, সাদা কালো টেলিভিশন, কলকাতা দূরদর্শন এবং রাত্রিবেলা দিল্লি ন্যাশনাল নেটওয়ার্কে একটা ট্রান্সমিশন শুরু হয়ে যেত। জীবন তখন অনেক সিম্পল ছিল, কিন্তু এই মানুষটি কোনোভাবে তার কাজের মাধ্যমে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন এবং যখনই আমি এই গান গাই বা অনেক গান গাই কোনো একটা জায়গায় বোধহয় মানুষটির মুখ ভেসে উঠেছে বারবার। খেপিয়ে বেড়াতে আমাদের আজকের অতিথি আমার সঙ্গে সামনাসামনি আজকে প্রথম আলাপ হচ্ছে অভিনেতা, কবি, সুগায়িকা, পরিচালক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একই অঙ্গে অনেক রূপ, শতরূপা সান্যাল। শতরূপাদি প্রণাম। কেমন আছো বলো আগে? আছি ভালো এবং মন্দ দুটোই। যদি বলো যে ভালো বা কেন মন্দ বা কেন, সেটা হচ্ছে যে তোমাদেরকে বলার জন্যে ভালো, এই জন্যে যে যদি বলি খারাপ তাহলে অনেক বেশি চিন্তিত হয়ে যাবে। হ্যাঁ, আমি কারোর মন খারাপ করতে চাই না, কিন্তু বস্তুত আমার চারপাশে যে জগৎ, এই মুহূর্তে যে পৃথিবী, সেটা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। সেই জন্যেই আমি বলবো যে ভেতর থেকে কিন্তু আমি ভালো নেই। কিন্তু তুমি এমন একজন মানুষ যার লড়াকু মানসিকতা অনেকের মতো আমাকেও বহুবার বহু মুহূর্তে আমাকে ইন্সপায়ার করেছে। আমরা জানি তুমি কখনো হার মানো না, তুমি কখনো হার মানতে পারোনি। আমি যেটা বলে শুরু করলাম, তোমার সাথে আমার পর্দায় পরিচয় কিন্তু প্রায় 4 দশক হয়ে গেল। শতরূপাদি মিড-80s তোমার প্রথম কাজ শুরু, মিড-80s। হ্যাঁ, তা তো হবে, ওরকমই হবে, ওরকমই হবে। তখন টিভির পর্দায় তোমার সাথে আমার আলাপ, অনেকেরই মতন তোমার সাথে আমার আলাপ। আমি যেটা শুরু করবো, একটু ছোটোবেলায় চলে যাই। ছোটোবেলাটা কেমন ছিল? একটু ছোটোবেলা দিয়েই শুরু করি আজকে। আমার বা আমাদের সময়কার মানুষদের ছোটোবেলাটা ছিল ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর। অনেক কিছু আমাদের ছিল না আজকের দিনের ছেলে মেয়েদের যা থাকে, যা আছে, যেটা খুব স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, মোবাইল ফোনটা ছিল না, কম্পিউটার ছিল না, স্যাটেলাইট ছিল না, কিন্তু যা ছিল তা ছিল একটা মানে বিস্তীর্ণ ব্যাপী একটা পৃথিবী যা আমরা আবিষ্কার করছিলাম। সেটা সঙ্গীতের হতে পারে, সেটা ছন্দের হতে পারে, সেটা শব্দের হতে পারে, সেটা প্রকৃতির হতে পারে, সেটা মানুষ, বন্ধু বান্ধব, তাদের মধ্যে দিয়ে তাদের প্রত্যেকের আলাদা আলাদা যে সংস্কৃতি, সেইগুলোকে যে আবিষ্কার, এইসব মিলিয়ে আমার ছোটোবেলাটা ছিল জমজমাট। আমি গত কদিন ধরেই আমার মনে পড়ছিল
যেগুলো মানে বুড়ো হচ্ছে তো সেই জন্য ছোটোবেলার কথা অনেক বেশি মনে এটা পড়ে। মেনে নিতে পারলাম না, বাট ঠিক আছে, তাও শুনে হচ্ছে, নিলাম এটা আমরা। বাস্তব যে আমার ছোটোবেলাটা সবটাই কাটে হচ্ছে কলকাতায়, যদিও আমার জন্ম হয়েছিল বর্ধমানে, কারণ বর্ধমানে আমার ঠাকুরদা একটা বাড়ি করেছিলেন বলে। কিন্তু কলকাতায় আমার বাবা স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ছিলেন। আমরা 3টে ভাই বোন, এবং আমার মা পরবর্তীকালে সাউথ পয়েন্ট স্কুলে পড়িয়েছেন। আমি নিজে সাউথ পয়েন্টের স্টুডেন্ট কিন্তু। এবং আমাদের এই যে পরিবারটার ভেতরে না সম্পূর্ণভাবে একটা শিক্ষকতার যে ব্যাপার এবং শিক্ষার যে পরিমণ্ডল, সেইখানে বড় হওয়া। কিন্তু আমি 12 বছর বয়স পর্যন্ত বিবেকানন্দ সোসাইটিতে যেতাম, মানিকতলার ওখানে কাছে। তোমার বড় হওয়াটা উত্তর কলকাতাতেই? হ্যাঁ, একেবারে উত্তর কলকাতাতে। সেখানে মেলা হতো, এবং রথের মেলা, রাসের মেলা, এই মেলাগুলো খুব অদ্ভুত সুন্দর মেলা ছিল, এবং আমরা নিয়মিতভাবে যেতাম সেই মেলাগুলোতে। আর একটা জিনিস হতো, সেটা হচ্ছে যেটা আজকে আমার বিশেষভাবে মনে পড়ছে, এই যে 71 সালে বাংলাদেশে, মানে তখন বাংলাদেশ হচ্ছে আর কি, যে যুদ্ধ হয়েছিল, সেই সময়ে আমাদের স্কুল, আমি সেন্ট মার্গারেট স্কুলে পড়তাম, আমাদের স্কুল থেকে আমরা প্রত্যেক বছর বন্যা হতো, যে বন্যার সময় স্কুল থেকে আমরা যারা বন্যার্ত যে সমস্ত মানুষ, তাদের জন্য নানা রকম সাহায্য পাঠাতাম। আমরা তো ছোট, বুঝতে পারতাম না, কিন্তু না বুঝতে পারতাম মানুষ দুর্গতিতে আছে, কতটা দুর্গতিতে থাকতে পারে সেটা কোনো ধারণা ছিল না। কিন্তু কেউ কষ্টে আছে, আমাদেরই মতন ছোট ছোট ছেলে মেয়েরা যারা বাড়িঘর ছাড়া হয়ে তারা স্কুল যেতে পারছে না, তারা অন্য জায়গায় আছে, তাদের খাবার জুটছে না, তখন আমরা আমাদের স্কুল, আমাদের বলছি না সেই সময়টা ছিল খুব অন্যরকম। তাদের ডিমান্ডটাও ছিল খুব কম, খুব সামান্য চিড়ে, গুড়, একটু মিল্ক পাউডার, একটু এটা ওটা, সেগুলো এবং বেশ কিছু ওষুধ আমাদের স্কুলের দিদিমণিরা নিয়ে যেতেন, আর আমরা মেয়েরা সেগুলো একটা জায়গায় জড়ো করতাম, একটা বড় হলে সেগুলো জড়ো করা হতো, সেটা পাঠিয়ে দেওয়া হতো। একই রকমভাবে যেটা বলতে চাইছি, এই যে সম্প্রতি যে এত বড় একটা যুদ্ধ হলো, মানুষ একদম সারা দেশের মানুষ একেবারে ক্ষেপে রয়েছে, আমাদের বদলা চাই, প্রতিশোধ চাই। তো যুদ্ধটা কারা করছে? ঘরে বসে আমরা তো করছি না, সীমান্তে যাচ্ছে আমাদের ছেলেরা, সেখানে তারা লড়াই করছে। তো সেই বছরটাতে কী হয়েছিল, আমাদের ছেলেরা মানে এই যে যশোর রোড দিয়ে সমস্ত বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, এবং তাতে অল্প বয়সী ছেলেরা, মানে যাদেরকে সেই বয়সে আমরা কাকু বলবো, সেই সমস্ত ছেলেরা যাচ্ছে, এবং আমাদের সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তারা জয় হিন্দ জয় হিন্দ বলে চিৎকার করছে। আমিও ছোট মানুষ, ক্লাস 3-4-এ পড়ি, আমিও দুহাত তুলে জয় হিন্দ করেছিলাম। এবং স্কুলে আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের দেশের ছেলেরা তারা যুদ্ধে গেছে, তুমি তাদের জন্য কি পাঠাতে পারো, তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে তোমার ভালোবাসাটা যেন পায়, যেন তোমার সমর্থনটা যারা বুঝতে পারে। আমরা প্রত্যেকটি মেয়ে এক একটা ছোট ছোট প্যাকেটে করে তাদের জন্য একটা সিগারেট, এক প্যাকেট, একটা দেশলাই, একটা মোমবাতি, একটা ছোট্ট ফেস টাওয়েল, একটা সেই সময় চিকলেট বলে একটা জিনিস পাওয়া যেত, হ্যাঁ, এইগুলো সব আমরা প্যাকেটে করে পাঠিয়েছিলাম। বিশ্বাস করো, এখন আমার এগুলো সব মনে পড়লে না ভেতরটা কীরকমভাবে একটা ভিজে যায়, মানে একটা কান্না পেতে থাকে। কিন্তু সতেরোপতি তুমি বলছো তুমি তখন ব্যাপারটা পুরোটা বুঝতে পারোনি, কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তো সেটা এসছিল, সেটা বুঝতে পেরেছিল, একটা তাগিদ তো এসছিল ভেতরে। তাগিদ না, ও সবাই করছে, তো সবাই করছে, আমরাও তাই করছি। মানে দেশকে ভালোবাসাটা আলাদা করে যে একটা বিশেষ ব্যাপার, সেইটা কিন্তু নয়। ওই ছোট্ট একটা প্যাকেট তো একটা অমূল্য একটা প্যাকেট, একদম। এবং মানে আমাদের এই জন্য আমার মনে হয় যে মানে শিক্ষাটা ভীষণ একটা জরুরি বিষয়, যে একটা শিশু জানো তো সে কীভাবে বড় হয়ে উঠছে, এবং সেইখানটার উপর নির্ভর করে সে ভালো মানুষ হবে, ভালো সিটিজেন হবে, নাকি সেটা ক্রিমিনাল হবে। এই বেড়ে ওঠাটা ভীষণ জরুরি, এবং এই বেড়ে ওঠাটা তার চারপাশটা কীরকম, তার চারপাশে কীরকম সার জল পড়ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, মানে এনভায়রনমেন্ট ভীষণ জরুরি, ভীষণ গুরুত্বপূর্ণ। যে কারণে মানে আমাদের সময়কার এই যে বলছি না সময়টা অন্যরকম ছিল, আমাদের সময় শৃঙ্খলাটা একরকম ছিল, পাশের মানুষটা কষ্টে পড়লে, অসুবিধায় পড়লে তার হাত ধরাটা ছিল স্বাভাবিক, সে যাতে আমাকে টপকে সামনে এগিয়ে না যায়, সুতরাং তাকে কোনো গোত্তা মেরে পেছনে ফেলে দিতে হবে, এই শিক্ষাটা তখন ছিল না। আরেকটা কথা কি তুমি মনে করো না যে জীবনটা তখন অনেক সিম্পল ছিল? অবশ্যই অনেক অভাব ছিল, অনেক অশান্তি ছিল, কিন্তু ভীষণ একটা সারল্য ছিল জীবনে। অভাব ছিল, অভাব বোধটা ছিল না আমাদের। এক্স্যাক্টলি। সেই জন্যে আমরা মানে প্রতিটি শীতকালে এই যে যারা মিউজিশিয়ান বসে আছেন তারাও বলতে পারবেন যে মিউজিশিয়ানদের কি সাংঘাতিক একটা সম্মান ছিল সেই সময়ে, যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়
মানে পুজোর পর থেকে শুরু হয়ে যেত জলসা, জলসা। জলসা। ওরে ওরে কি যে সুন্দর সে যে সময়। আমি তো কত ছোট, আমার বাবা স্কটিশ চার্চ কলেজের ওগিলবি হোস্টেলের সুপার ছিলেন, এবং যার জন্য স্কটিশ চার্চ কলেজ অনেকগুলো তো হস্টেল, প্রত্যেকটা হস্টেলে সোশ্যাল হতো, এবং সোশ্যাল মানে কি জমজমাট, তাতে আচ্ছা, আমাকে কারা একটা সব কথা বলো, শিল্পী। তুমি জলসার কথা বললে তো, আমাদের আজকে আড্ডার অনেকগুলো সেগমেন্ট আছে, আমি বেশ। একটু এলোমেলো, আমাদের খাপছাড়া তো আমরা একটু খাপছাড়া হয়ে আজকে আড্ডাটাতে মাতবো। এমন কোনো গান মনে পড়ে যে যে জলসায় তখন শুনেছো, হয়তো মানে প্রচণ্ড ভালো লেগেছে? যেমন আমি তোমাকে দুটো গান দিয়ে শুরু করলাম, এই গানটা গাইলাম আর তোমার মুখটা কেন জানি না মনে পড়ে যায়, আমি কেন জানি, আমি সেই জন্য আজকে মেডিটা দিয়ে শুরু করলাম। এরকম কোনো গান মনে পড়ে? একটু দু লাইন শুনিয়ে নাও। এক্ষুনি বলছি যে একটা ঘটনা বলি। আমাদের মানিকতলায় ওখানে হর্তুকি বাগান লেনে জলসা হচ্ছে, একটি মেয়ে উঠবে, বারবার বারবার করে বলা, অনেকে আসবেন পরে, কিন্তু একটি মেয়ে উঠলো, তার নাম অ্যানাউন্স করা হচ্ছে, হৈমন্তী শুক্লা আপনাদের সামনে গান গাইবেন। রোগা একটি মেয়ে উঠলো, সে মানে লোকজন চিৎকার করছে, তার গান শুনবো না শুনবো না শুনবো না। পরবর্তীতে আরেকজন, তার নামটা এখন বলাটা উচিত হবে না, তার নামটা চিৎকার করছে যে ওর গান আমরা শুনতে চাই। আমি কিন্তু তখন গেঁড়ি, মানে এটা তুমি 71-এর কথা বলছো? 71 না হলে 72 73 মানে হবে। হৈমন্তী দিদি তখন খুবই, হ্যাঁ, একদম রোগা চিপচিপে একটা মেয়ে গায়ে আঁচল দিয়ে উঠলো। আমার সেই দৃশ্যটা এখনো মনে পড়ে। আমি বলছি এটা কেন খুব মানে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ। উনি উঠে বসলেন, হারমোনিয়াম নিয়ে বসলেন। প্রথমে উনি বলছিলেন গান গাইব না, উনি গান গাইলেন, বাদল কালো ঘিরল গো, স্বপ্নাও ফিরে এসে তীরে এসে ঘিরল গো, ভিড়ল গো, গুরু গুরু গরজে তুফানো তরজে, স্বজন আমার ঘরে কেন না। ওই গানটা, যাই হোক, গানটা আমি গাইতে পারবো না। গানটা উনি গাইলেন, তারপরে লোকজন বলছে আরেকটা আরেকটা আরেকটা। সেই জেদি রোগা মেয়েটা উঠে দাঁড়ালো, নমস্কার করলো, চলে গেল। আমি এই ঘটনার বহু বছর বাদে, আমার তখন সিনেমা করবার কোনো গল্প নেই, কিচ্ছু নেই। আমি যখন আমার প্রথম ছবি করছি 98 সালে, অনু, তাতে একটি গান আছে, যে গানটা আমার নিজের লেখা সুর, হাজার আলোকবর্ষ আমি হাঁটবো তোমার জন্য। আমি ওইটা ট্রিবিউট দিতে চাইলাম আমার ছোটোবেলার সেই হিরোইনকে, যে হৈমন্তী দি। আমি সোজা গেলাম হৈমন্তী দির কাছে এবং গিয়ে আমি বললাম এই গানটা তুমি গাইবে। উনি গানটা গেয়েছিলেন আমার ছবিতে, এবং গানটা গাইবার পরিপ্রেক্ষিতে তিনি আনন্দলোকের যে আনন্দলোক পুরস্কারটাও খুব গুরুত্বপূর্ণ পুরস্কার, যেটা উনি পেয়েছিলেন আমার এই গানটা গাইবার জন্যে। তা এই গানটা গাইবার জন্য আমি ওনাকে সামান্য যে সম্মান দক্ষিণা দিতে চেয়েছিলাম, উনি আমার কাছ থেকে নেননি, এবং আমাকে বলেছিলেন আমি তোর লড়াইয়ে তোর সঙ্গে আছি। হৈমন্তীদি জানি না এই অনুষ্ঠানটা দেখবেন কি না, আশা করি হৈমন্তীদির কাছে পৌঁছে যাবে আমাদের আজকের এই খেপিয়ে বেড়ায়। একটু শুনি না গানটা, দু লাইন করো না। জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে, শুধু তোমার জন্য যেন না হই অবসন্ন। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য, নীল সাগরে একলা সাঁতার কাটবো তোমার জন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। সরি, স্কেলটা পুরো একদম রাস্কেল হয়ে গেল। শোনো আজকে যদিও মানে আমরা এই শ্যুটে আছি, এটা কোনো রেড লেটার ডে নয়, ক্যালেন্ডারের পাতায় এটা কিন্তু নীল দাগ, কিন্তু আজকে কিন্তু তুমি এই মুহূর্তটাকে একটা রেড লেটার মোমেন্ট করে দিলে। ক্যা বাত, অনবদ্য। লাইভ শো হলে বলতাম একটু হাততালি হোক, এখানে সেটা বলতে পারছি না, মনে মনে আমরা সবাই হাততালি দিচ্ছি। একটা কথা বলো, তুমি অনেক কিছু করছো তখন তুমি আবৃত্তি করছো, কবিতার প্রতি তোমার ভালোবাসা, তোমার গানের প্রতি ভালোবাসা, গান নিয়ে আমরা পরে আবার কথায় আসবো। সিনেমার প্রতি ভালোবাসাটা কি তখন থেকে জন্ম নিল আস্তে আস্তে? সিনেমার প্রতি আমার যে ভালোবাসা, সেটার জন্যে যে দায়ী সে হচ্ছে গোর্কি সদন। আচ্ছা, হ্যাঁ,
আমরা যখন ছোট বা একটু বড় হয়ে উঠছি সেই সময় পৃথিবীতে একটা দেশ ছিল যে দেশটার নাম সোভিয়েত ইউনিয়ন। আজ সে দেশটা নেই। তো সোভিয়েত ইউনিয়ন তার যে ছিল মানে কালচারাল হাউস অফ কালচার, সেটা কলকাতায় যেটা, সেটা গোর্কি সদন। তো সেখানে সারা পৃথিবীর সেরা সেরা ছবিগুলো প্রত্যেক সপ্তাহে দেখানো হতো। তো আমি ওই ছবিগুলো দেখতাম। মানে আমি যখন ক্লাস 11-12 পড়ি মেনলি, তারও আগে আমি ওখানে ছবি মানে এটা দেখেছি। 70 দশকের কথা আর কি, 70s এর হ্যাঁ কথা। হ্যাঁ, মানে আমি 11-12 পড়ি যখন, তখন হচ্ছে তোমার 81 মানে 80-81 সাল। আর তার আগে যে সময়টাতে বলছি, সেই সময় আমি আমার সৌভাগ্য হয়েছে মৃণাল সেনের মৃগয়া ছবিটা দেখানো হচ্ছে, যেখানে মমতা শঙ্কর বসে আছেন। হ্যাঁ, মৃণাল সেন তো বসে আছেনই বটে, তারা ইনগ্রেট করছেন মানে ছবিটা। সেটা 76 কথা নিশ্চয়ই সেটা। মেবি, মানে আমি তখন অনেক ছোট, আমি তো সালগুলো তো মনে নেই, কিন্তু ওগুলো দেখছি। আর ওদের এসিটা ছিল প্রচণ্ড কনকনে ঠান্ডা। হ্যাঁ, আমি যার জন্য কোথায় কি, যে একটা ছোট্ট মানুষ কোথায় গিয়ে বসবো বুঝে উঠতে পারতাম না। এদিকে ছবিটাও দেখতে হবে, এদিকে অতটা ঠান্ডা পেলেও চলবে না। কিন্তু ওইটা ছিল আমার না একটা বাইরের পৃথিবী এবং বিস্তৃত যে জ্ঞান এবং অজানা জগৎ, তার একটা দরজা যেটা খুলে গিয়েছিল। কত যে সুন্দর সুন্দর ছবি আমি দেখেছি, মানে পৃথিবী বিখ্যাত যে সমস্ত ছবি, যেসব ছবি অন্য কোথাও দেখতে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু এই ছবিগুলো দেখতে দেখতে না যেটা হয়েছিল সেটা হচ্ছে সিনেমার প্রতি আমার কেমন একটা অদ্ভুত ভালোবাসা তৈরি এটা হয়েছিল। কি বাড়ি থেকে পাওয়া? বাবা মা ইন্সপায়ার হ্যাঁ, করেছেন? মা কোনো ইন্সপায়ার করেনি বাবা কোনোদিন। করেছেন। বাবাও ইন্সপায়ার সেইভাবে যে করা, সে না। বাবা, আমাদের বাড়িতে মস্ত বড় লাইব্রেরি ছিল। আমার বাবা একজন ভোরেশিয়াস রিডার, এবং সকলে তাকে চলমান বিশ্বকোষ বলতো, যে তিনি যা পড়তেন তা মনে রাখতেন। তো মানে তার সাবজেক্ট ছিল ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কিন্তু ইতিহাস বলো, বাংলা সাহিত্য বলো, ইংরেজি সাহিত্য বলো, সমাজতত্ত্ব বলো, এই সমস্ত বিষয় তার ছিল মানে একেবারে হাতের মুঠোয় প্রত্যেকটা বিষয়। এবং তার সেই বিষয়ের যারা মাস্টারমশাই, তারা স্কটিশ চার্চ কলেজে কোথাও আটকে গেলে তারা কিন্তু এসে তরুণদা বলে আমাদের বাড়িতে সব মানুষদের আনাগোনা ছিল। এটা পড়াশুনোর একটা আবহাওয়া তো ছিল। শুরুতেই বললাম, পড়াশুনোরই আবহাওয়াটা ছিল। এবং যার জন্যে আমাদের পরিবারে এই যে আমি ফিল্ম ডিরেক্টর হয়েছি, এবং তার আগে আমি পড়তে গেছি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, আমি একবার পরিবারে একেবারে ব্ল্যাক শিপ কোনো রকমভাবে। এটা কি তোমার ডিসিশন? এই যে সব মানে আমাদের পরিবারটা শিক্ষকতা ছাড়া আজ আর দ্বিতীয় কোনো প্রফেশন হয় এটা ঠিক মানে মানতো না আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই যে বিভিন্ন বিষয়ে দেখা, বই পড়া, এগুলোতে আমার বাবার তো ভীষণ উৎসাহ ছিল বটেই। এবং বাবা সেই সময় ছিলেন ইন্দো সোভিয়েত কালচারাল সোসাইটি যেটা ছিল, তার জেনারেল সেক্রেটারি ছিলেন। সুতরাং আমাদের বাড়িতে সব ওই লিফলেটগুলো আসতো। ওই লিফলেটগুলো এলে রঙিন রঙিন ভীষণ সুন্দর কাগজ, সেইগুলো দেখতাম যে কবে কী কী প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম অনুযায়ী সুন্দর উঠে টুবি বাসে করে টুক করে চলে যেতাম। আমরা থাকতাম মানিকতলায়। বাসে করে গিয়ে নেমে আমি আর আমার ভাই দুজনে মিলে সিনেমা দেখতাম। সিনেমার প্রতি আমার ভাইয়ের অত মানে সে অত তন্নিষ্ঠ ছিল না। আমি তো সিনেমা দেখতে দেখতে সিনেমার ভেতরে ঢুকে পড়তাম, একেবারে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। তো এটা মানে টেকনিক্যাল ব্যাপারগুলো তখন চোখে পড়ছে তখন কি, মানে না মানে অজান্তে মানে আমার কাছে এটা না অদ্ভুত একটা বিস্ময়ের জগৎ ছিল, যেটা আমার মনে হচ্ছে যে না, এটাই সেই জল, এটাই সেই নদী যেখানে আমি সাঁতার কাটতে চাই, এটা আমার মনে হতো। তো কিন্তু আমি পশু পাখি ভালোবাসি, আমি সঙ্গীত ভালোবাসি। আমি মানে আগে মায়া সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখলাম, তারপরে গীতবিতানের শিখলাম, তারপরে যামিনী গাঙ্গুলির কাছে ক্লাসিক্যাল শিখলাম, তারপরে চলে গেলাম শ্রীকান্ত বাকরের কাছে। কোনো নেই, মানে বাঁধা ধরা কোনো প্ল্যানিং নেই যে এটা হবে ওটা হবে, এরকম না। যেটা ভালো লাগছে সেটা করছি। এরকম করতে করতে সিনেমা অভিনয় করা এবং মানে যারা পর্দার সামনে, সেইটে করার আগ্রহ তৈরি হতে শুরু করলো। তো ছবিতে অভিনয় করলাম যখন আমি ছাত্র, সেই সময়ে ছবিতে অভিনয় করতে করতে আমার আরো বেশি মাঝামাঝি হবে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 84 সাল, 85 সাল। এবং মোটামুটি মানে 87-88 সালের মধ্যে আমার জীবনের গতিপথ কী হবে সেটা নির্ধারিত হয়ে গেল। আমি নিজে সেটা জানতামও না, কারণ আমি 87 সালে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি পাস করলাম। আমি একটা ফার্স্ট ক্লাস ডিগ্রিও পেলাম, হ্যাঁ, পশু চিকিৎসক হিসেবে। কিন্তু পশুরাও আমায় চিনল না, আমিও পশুদের চিনলাম না। হ্যাঁ,
আমি সেই সময় মানে আমার সঙ্গীত এটাকে ছাড়তে পারছি না, আমার লেখালেখি সেটাকে ছাড়তে পারছি না, আবার এই যে সিনেমা দেখছি, নাটক দেখছি, থিয়েটার দেখছি, এই যে ভিজুয়াল আর্ট, এইটার যে একটা অদ্ভুত আকর্ষণ, এইটাও আমি ছাড়তে পারছি না। তো এইরকম হতে হতে যাই হোক আমার কাছে মানে অভিনয়ের সুযোগটা আসে, সেও গল্পের মতন, মানে সবই আমার কাছে সত্যি গল্পের মতন অদ্ভুতভাবে আসে। আর ঠিক আছে চলো না। আর সবসময় আমার যেটা হয় ছোটোবেলা থেকে স্টিল এখনও পর্যন্ত আমার ভীষণ অ্যাডভেঞ্চার করার একটা ইয়ে রয়েছে, এবং অ্যাডভেঞ্চার করার যে মজাটা, মানে অচেনার আনন্দ। অচেনার আনন্দ, হ্যাঁ সেটাই বলতে পারো অ্যাডভেঞ্চার, মানে যেটা জানি না, যে পথটাতে কেউ যায়নি সেই পথটাতেই যেতে হবে এরকম। মানে যেমন ধরো আমি 97 সালে আমি যখন আমার বাচ্চাদের নিয়ে চলে আসি, তখন খুব স্বাভাবিকভাবে আমার মা বাবাও চাইছিলেন যে আমি যাতে থিতু হই। থিতু হওয়ার মানে কি, অর্থাৎ আমি একটা সরকারি চাকরি পাই, কারণ আমার তো ডিগ্রি সিকিউরিটি কথা। কিন্তু তখন আমার মনে হচ্ছে অনেক, একটা আমার তো ভেটেরিনারি আছে, আর রয়েছে আমার ফিল্ম তো আমার মনে হচ্ছে আমার শরীর থেকে রক্ত টানলে সে রক্তে বদলে আমার ফিল্মসটি বেরোবে। আমাকে একটা কথা বলো, এই যে তুমি অভিনয় করছো 84-85 থেকে তুমি অভিনয় করা শুরু করলে, অন্যের পরিচালনায় অভিনয় করছো, তখন কোনো জায়গায় কি তোমার নিজের পরিচালক সত্তাটা তখন আস্তে আস্তে করে যাচ্ছে, যেটা পরে তার একটা স্ফুরণ ঘটলো, সেটা 98-তে এসে এরকম ভেবেছিলে কি? আমি বুঝতে পারিনি, না একদমই বুঝতে পারিনি, কারণ ওই সময় 10 বছর বাদে আমি ডিরেকশন দিয়েছি, ওই সময়টার থেকে 10 বছর বাদে। মানে বলছি না, প্রত্যেকটা দিনই আমার কাছে নতুন। আজকের দিনটা উঠে আমার মনে হয় না যে এই একরকম থোরবড়ি খাড়া চলবে, তা না, আমি কিছু না কিছু অন্য করব, কিছু না কিছু অন্যটা মানে সবসময় যে সেটা খুব একেবারে খুব একটা গঠনমূলক বা খুব একটা প্রাইজিং কিছু হয় তা নয়, কিন্তু হয় স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, ওটা তোমাকে বরাবরই এবং ওই স্পিরিট অফ অ্যাডভেঞ্চারটা সেটা আমার দুটো মেয়েই পেয়েছে, যার জন্যে এই যে এত ঝুঁকির জীবন আমার, এই যে আজ এটা আছে কাল নেই, আজ এত চূড়ান্ত অভাব, কালকে হয়তো প্রচুর, এই যে আমাদের 3 জনের ইউনিট, আমি আমার 2 মেয়ে, আমাদের 3 জন নিয়ে তো আমরা লড়াই শুরু করেছিলাম 97 সালে, তখন ওরা ছোট্ট ছোট্ট, কিন্তু ওরা আমার এই অ্যাডভেঞ্চারের লাইফটাকেই পছন্দ করবে। এবং চিত্রাঙ্গদ এবং ঋতাভকে দেখলে বোঝা যায় দে আর পারফেক্ট ডটার্স, দে হ্যাভ বিন ওয়ান্ডারফুল ডটার্স, এবং সেটা আমরা বুঝতে পারি। অল ডটার্স আর ওয়ান্ডারফুল, এবং আমরা সেটা ওদের কাজেরও অত্যন্ত গুণমুগ্ধ আমি ওদের কাছে। আচ্ছা, এবার যেটা বলি 98, আমি এটা একটা আমার কাছে একটা খুব স্পেশাল, আমার তোমার অনেক কাজের সঙ্গে না আমার অনেক ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে, তোমার অজান্তে, তোমার জানার কথা না, আমাদের আজকে প্রথম আলাপ হলো। 98-তে অনু, এবং একটা ভীষণ সাহসী একটা বিষয়। অনু যখন দেখেছি তখন আমরা সবে কলেজের গণ্ডিও পেরোয়নি, তখন চোখে অনেক স্বপ্ন, তখন জীবনটাকে অন্যভাবে দেখছি, তখন বান্ধবীর মধ্যে কিন্তু কোনো জায়গায় অনুকে খোঁজার চেষ্টা করছি। অনুর সম্বন্ধে বলো, অনু কীভাবে, হাউ ইউ কনসিভড অনু কী করে জন্ম নিল, কারণ অনু একটা ল্যান্ডমার্ক, মানে বাংলা ছায়াছবিতে আমি মনে করি অনু কিন্তু একটা ল্যান্ডমার্ক কাজ। কি করে এলো অনুর? তাহলে শোনো সেই গল্প। এটা আমি ছোট ছোট গল্প লিখতে শুরু করি যখন মানে আমি সংসার করছিলাম, উৎপলেন্দু চক্রবর্তী, আমার 2 ছোট ছোট বাচ্চা এবং আমি। তো সেই সময় আমরা প্রচুর গল্প লিখতাম, উৎপলেন্দুও গল্প লিখতেন, আমিও গল্প লিখতাম, এবং গল্পগুলো পাঠ করা হতো, অনেকজন আসতো, পাঠ করা হতো। তো এইরকমভাবে, এবং এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হতো, এবং আলোচনার ভেতর থেকে আরও নতুন নতুন বিষয় এসে যেত, সেখান থেকে এই অনন্যা বলে এই গল্পটা আমি লিখি। অনন্যা বলে যে গল্পটা লিখি সেটা সানন্দায় প্রকাশিত হলো। ভালো, এটা ধরে নাও হবে কত সাল, 92, ওর 92-93 ওরকমই হবে, হ্যাঁ ওরকমই হবে হয়তো। তারপরে তো মানে জীবনটা একেবারে ঘেঁটে গেল। 97 সালে আমি তো বাচ্চাদের নিয়ে চলে এলাম, এবং যখন এলাম তখন তো বুঝতে পারছি না যে আমি চাকরি করব না কি করব না, তখন আমার ভেতরে এটাই জেদ চেপে গিয়েছিল, কারণ এমন কিছু চ্যালেঞ্জ আমার সামনে ছুড়ে দেওয়া হয়েছিল যে ছবি করাটা ভীষণ কঠিন, মেয়েদের ছবি করাটা আরও কঠিন, এবং ছবি করতে গেলে সিনেমার জগৎটা এমনই নোংরা যে তুমি সেখানে কখনো নিজের স্বাতন্ত্র্য এবং নিজের যেটাকে বলে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারবে না, চারিত্রিক। আমি ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম। ওই যে বললাম সবসময় আমার অ্যাডভেঞ্চারের একটা ইয়ে থাকে, তো সেই চ্যালেঞ্জটা এখন মনে হয় যে সত্যি সত্যি মানে কি সাংঘাতিক,
সেই নাপিতের ফোঁড়া কাটার মতন। ও তো জানে না যে কোনটা টিউমার কোনটা ফোঁড়া, সব দমাদ্দম কেটে দিচ্ছে। আমিও তাই, রাস্তাটা জানি না তো, সুতরাং মনে হচ্ছে যে কোনো রাস্তায় আমি চলে যেতে পারবো। কিন্তু এখন পেরিয়ে আসার পর বুঝতে পারি যে কি সাংঘাতিক কঠিন সব রাস্তা আমি পেরিয়ে গিয়েছিলাম। তুমি কি সেলফ টট, মানে এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো? না, সেলফ টট ওইভাবে আমি বলতে পারি না। আমি একটা মানুষের সঙ্গে, একটা অত বড় পরিচালকের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। তিনি আমার হাতে ধরে শিখিয়েছেন আমি বলবো না, কিন্তু একলব্যের মতন তিনি আমার গুরু। মানে এটা ব্যাখ্যা করার দরকার নেই। তো যেটা বলছি, তো 97 সালের পরে আমি তখন সেই সময় চিন্তা করছি কি করব, কাজের জন্য এখানে ওখানে দৌড়োদৌড়ি করছি। সেই সময়ে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো দিল্লিতে। তিনি একজন ব্যবসায়ী। তো তিনি সেই সময় কলকাতার একজন বড় অভিনেত্রীর তার হাউসের একটা ছবি প্রডিউস করছিলেন। আমি তখন তাকে বলি, আমার কাছে একটা ছোট ছবির কনসেপ্ট আছে, ছোট বাজেটের ছবি, আপনি কি করবেন? তো নতুন পরিচালক, কে পয়সা দেবে? কিন্তু অদ্ভুতভাবে তিনি আমাকে বললেন যে ঠিক আছে, আপনি আমাকে স্টোরি লাইনটা পাঠান, আমি দেখছি, আমাদের একটা টিম আছে। তা আমি স্টোরি লাইন পাঠালাম, অনুর স্টোরি লাইনটা পাঠিয়েছিলাম, অনন্যা নামেই পাঠিয়েছিলাম। পুজোর আগ দিয়ে আমার কাছে 16,000 টাকার একটা চেক এলো, যে চেকটাতে হচ্ছে আমার ইম্পার রেজিস্ট্রেশন করা এবং প্রাথমিক, যে তখন তো খরচাও কম ছিল। এবং সেই 16,000 টাকার চেকটা নিয়ে আমি সারা বাড়িতে ধেই ধেই করে নেচে বেরিয়েছিলাম যে ফাইনালি আমি একটা, মানে আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে না, একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে একেবারে আনন্দ। তো সেই হলো আমার শুরু। তার মানে কেউ যখন টাকা হাত খুলেছে, টাকা দিয়েছে, তার মানে। এবং 16,000 টাকা 1997 সালে, 98 সালে, অনেকটা। তো তারপরে আমরা শুরু করলাম শুটিং, একদম জানুয়ারি থেকে শুটিং হলো। কাস্টিং কি তোমার মাথাতেই ছিল? কাস্টিং মাথাতেই ঠিক ছিল বললে ভুল হবে। তা আমি সেই সময় ভাবলাম, ইন্দ্রাণীর সঙ্গে কথা হলো। ইন্দ্রাণী হালদার আমার প্রথম থেকেই মনে হতো ও অসম্ভব শক্তিশালী অভিনেত্রী এবং আমার চরিত্রটার সঙ্গে একেবারেই মিলে যায়। ইন্দ্রাণী এই ছবিটাতে, মানে তুমি কোথাও কি অনু? তার মানে আমি পুরোটাই অনু। তুমি পুরোটাই অনু? আমি পুরোটাই অনু। এইটা বলছি যে একজন চিত্রনাট্যকার যখন তিনি কোনো চরিত্র সৃজন করেন, তার ভেতর অনেকটাই তিনি নিজে বসে থাকেন, এটা ঘটনা। তো মানে যেমন তুমি বলবে যে তাহলে দেবীর ওই দয়াময়ী চরিত্রটা কি সত্যজিৎ রায়? হ্যাঁ, দয়াময়ী চরিত্রটা সত্যজিৎ রায়। আবার ফেলুদা তো ডেফিনেটলি সত্যজিৎ রায়। হ্যাঁ, মানে ব্যাপারটা এটা হয় মানে আমি যে ডায়লগগুলো লিখবো, আমার ডায়লগগুলো লেখার ভেতরে কোথাও না কোথাও আমিই থেকে যাব। এমনকি যে নেগেটিভ ডায়লগটা লিখবো, সেটার ভেতরেও আমি থেকে যাই। এটা তো কঠিন কাজ, একদম নিজেকে সরিয়ে আনা একটা জায়গা থেকে, একটা থার্ড অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখার ব্যাপারটা। দেখো না, আমার এটা এইভাবে মনে হয় যে যে কোনো সৃষ্টি হচ্ছে একটা ফিলোসফিক্যাল সৃষ্টি। অর্থাৎ কিনা আমার ভেতরে যে জীবন দর্শন রয়েছে, আমি চাই বা না চাই, ধরো আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো তো আগে আমি রিহার্সাল করে আসিনি, আমি সেগুলোই বলছি যেগুলো আমি নিজের ভেতর থেকে বিশ্বাস করি, যেটা আমার ভেতরে আছে। ঠিক সেই রকমভাবে আমি যখন কবিতা লিখব, আমি যখন গান রচনা করব, আমি যখন গল্প লিখব, আমি যখন ছোটদের জন্য কিছু করব, বড়দের জন্যও কিছু করব, প্রত্যেকটার ভেতরে আমার জীবন দর্শন থাকবে। সুতরাং আমি যখন একটা চিত্রনাট্য লিখছি, তার ভেতরে আমার রিফ্লেকশন থাকবেই থাকবে। এই জন্যে আমি আমার মেয়েদেরকে একটা জিনিস বলি সব সময়, যে একটা চিত্রনাট্য দেখে তুমি বুঝতে পারবে একজন ডিরেক্টর বা যিনি চিত্রনাট্য লিখেছেন সেই মানুষটা কীরকম, অর্থাৎ সেই মানুষটা খুব নিষ্ঠুর কিনা, সেই মানুষটা খুব সুযোগ সন্ধানী কিনা, সেই মানুষটা খুব কম্প্রোমাইজিং কিনা, এটা কিন্তু ছবি দেখে বোঝা যায়। অসাধারণ। আচ্ছা, এবার বলো, ইন্দ্রাণীকে তো, ইন্দ্রাণী ওয়াজ ইউর ফার্স্ট চয়েস, এবং ইন্দ্রাণীকে নিয়ে ভেবে ইন্দ্রাণী শুধু আমি বলি যে ও তো শুধু অভিনয় করেনি, এই ছবিটার প্রাণ ইন্দ্রাণী। একদম। এবং ইন্দ্রাণী আমাকে যেভাবে সাহায্য করেছে, এই ছবিটা মানে ছোট বাজেটে হবে, প্রথম পরিচালক, তাকে কেউ টাকা দিচ্ছে, তাতেই তো আমি ধন্য। তো তখন ঠিক হলো 16 মিলিমিটারে, সেই সময় সেলুলয়েডে ছবি হতো। তো ইন্দ্রাণী বললো যে শত্রুপাতি, এত ভালো একটা স্ক্রিপ্ট, তুমি এটা 35 মিলিমিটারে করো, নইলে ছবিটা কোথাও কম্পিটিশনে যেতে পারবে না। আমি তখন নতুন তো, সব জানতাম না। তখন ইন্দ্রাণী আমায় এটা বললো, আমি কিন্তু 35 মিলিমিটারে করতে গেলে আরও 3-3.5 লাখ টাকা মতন বেশি লাগবে, ক্যালকুলেশন করে দেখলাম। ও সেই টাকার ব্যবস্থা করলো এবং ছবিটা আমার 35 মিলিমিটারে হলো। তাই বলছে ইন্দ্রাণী ওই ছবিটায় শুধু অভিনয় করে প্রাণ দিয়েছে না, ওই তাকে টেকনিক্যাল জায়গাতেও, তার অর্থনৈতিক জায়গায়, মা লক্ষ্মীর জায়গাটাতেও সে কিন্তু একটা শক্ত ভূমিকা নিয়েছে। এবং ওর মানে অন্যতম, আমি তো বলবো ইন্দ্রাণীর অসাধারণ যে ও কোনো ছবির জন্য পুরস্কৃত হয়েছে, অনেক সম্মান পেয়েছে, কিন্তু এখনও আমার মনে হয় অনু হচ্ছে ইন্দ্রাণীর জীবনের শ্রেষ্ঠ অভিনয়, শ্রেষ্ঠ সৃষ্টি ওর।
আচ্ছা, এবার তোমাকে আমি একটা কথা বলি। আমি আজকে অনু নিয়ে অনেক কথা আসবে একটার পর একটা। এই মুহূর্তে যদি আবার অনু তৈরি করতে চাইবে, যদি সুযোগ পাও আরেকবার বানাতে চাইবে অনু? কেন, আমার কাছে তো অনেক গল্প রয়েছে, অনু- আমি তো গল্প বলতে চাই, আমার তো সময় ফুরিয়ে আসছে, আমি কেন আরেকবার অনু বলবো? আরেকবার অনু আমি বলবো না। আর অনু তুমি বলতে না। চাইবে না? না, আমার অনুভূতি যা বলার আমার বলা হয়ে গেছে। আমার বাবা বলেছিলেন যে বাবু তোর ছবিতে এত ডায়লগ কেন, বক 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 চলছেই চলছে। আমি আমি তখন মানে খুব অনেস্টলি বলছি যে আমার তখন মনে হচ্ছিল যদি দ্বিতীয় আরেকটা ছবি করার সুযোগ না পাই, আমার যা কথা, আমার ভেতরে যা রয়েছে, আমি সব অনুর ভেতর দিয়ে বলে দেবো। অ্যান্ড আই ডিড দ্যাট। ধরে নাও বলিউড অনু করতে চাইছে, হোয়াট উড বি দ্য পারফেক্ট কাস্টিং এখন এই মুহূর্তে 2025-এ বসে বলছি? ভাবিনি। ভাবনি? না, ভাবতে হবে, ভেবে বলবো। নিশ্চয়ই কেউ আছেন নিশ্চয়ই কেউ will be আছে, able to do মানে justice এত to ভালো your- ভালো অভিনেত্রী আছে, তারা তো নিশ্চয়ই মানে সে জাস্টিস করার মতন অনেকেই আছেন, কিন্তু এক্ষুনি আমার কারোর মুখটা মনে পড়ছে না। আমাকে একটা কথা বলো শতরূপাদি, যে যেটা আমার জানা, তুমি তো অনুর পরেও বহু ছবি করলে এবং এখন আবার তোমার নতুন কাজ আসছে। তোমার ডেবিউটা অ্যাজ এ ডিরেক্টর, এটা কি একটু বড্ড বেশি ড্রিম ডেবিউ হয়ে গেল? মানে অনু ওয়াজ আ ফ্যান্টাস্টিক বিগিনিং, মানে তুমি শুরুই করলে ডাবল সেঞ্চুরি দিয়ে। এটা কি তোমার কখনো মনে হয়েছে বড্ড বেশি ভালোভাবে শুরু হলো তোমার পরিচালকের যাত্রাটা? না, কি ভেবেছো কখনো? না না না, বড্ড বেশি ভালো শুরু হলো বলেও আমার মনে হয়নি। হ্যাঁ, এটা ঠিক কথা যে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, মানুষ আমাকে সম্মান দিয়েছে, এবং বহু মানুষ আমাকে তাদের বন্ধু মনে করেছে অনু দেখবার পরে। প্রান্তিক মানুষ যারা, বহু মেয়েরা, তারা আমার ফোন নাম্বার জোগাড় করে, সেই সময় মানে মোবাইল ফোন এত ছিল না, তো আমার বাড়িতে প্রচুর ফোন আসতো যে আমি এই সমস্যায় পড়েছি দিদি, আমি কি করব। তো এই জায়গা থেকে জানো মানে এই যেটা তুমি বলছো না যে ডাবল সেঞ্চুরি, না ডাবল সেঞ্চুরি আমার মনে হয়নি। আমার কোথাও যেটা মনে হয়েছে যে দেখো অনু হয়তো আরও টাকা পয়সা পেলে আরও ছবিটা তো মানে কোয়ালিটির দিক থেকে বা তার টেকনিক্যাল দিক থেকে আরও একটা হাইটে পৌঁছতে পারতো, কিন্তু আমি তো ওরকম কিছু করতে চাইনি। আমি আমার কথা বলতে চেয়েছিলাম, আমি আমার গল্প বলতে তুমি চেয়েছিলাম। তো সেই 1971-এর সেই ছোট্ট মেয়েটি যে একটা হ্যাঁ গো। প্যাকেটের মধ্যে চিকলেট, সিগারেট আর কতগুলো জিনিস প্যাক করে তোমার সেই সীমান্তে দাদাদের জন্য তুমি পাঠিয়েছিলাম। সেই মেয়েটি তো তুমি তো সেই হ্যাঁ, মেয়েটি। একদম সেই মেয়েটা। একদম এখনো আমি এখন যে ছবিটা করছি আইকম বাইকম, তাতে আইকম বাইকমেও আমার যে প্রোটাগনিস্ট ঝিলিক বলে একটা ছোট্ট বাচ্চা, সেও ক্লাস 3-4-এই পড়ে, মানে ভাবো ওই নামটা বয়সে। শুনেই তো ভালো লেগে গেল ছবিটার কনসেপ্ট, কি অসাধারণ নামকরণ এই হয়েছে। যে- একটু বলো নতুন কাজের কথা বলো কি? এই ঝিলিকের যে চরিত্র, ঝিলিকও কিন্তু আসলে আমি। আচ্ছা, হ্যাঁ, ঝিলিক হচ্ছে তার বাবা বিদেশে গেছে যাতে মানে তার স্ত্রী এবং মেয়েকে ভালো রাখতে পারে, সে একটু বেশি রোজগার করতে পারে, যেমন এই মিডল ইস্টে যায় না ছেলেরা, একদম। দূরে দূরে যায়, ছেলেরাই তো যায় তার সংসারকে ভালো রাখবে বলে, এবং তারপরে যুদ্ধ বেঁধে গেছে, ছেলেটা ফিরতে পারছে না। এই মেয়েটা খালি নানা রকম অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখতে পায় যে ঝোপের মধ্যে একটা ছোট্ট লাল গুবরে পোকা, সে হঠাৎ ছোট্ট একটা মানুষ হয়ে গেল, একটা ছোট্ট মেয়ে হয়ে সে নাচছে। বাহ। সে দেখতে পায় সে তার মা তাকে ইয়েতে পাঠিয়েছে বাজার থেকে একটু পাউরুটি দুধ আনতে, সেখানে পাউরুটি দুধ সে আনে, কিন্তু আগে সে পুতুলের দোকানের দিকে যায় এবং দেখে তার নীল চোখের পুতুলটা যেন ওকে বলছে, এই ঝিলিক আমার এখানে একদম ভালো লাগছে না, আমার সঙ্গে খেলা করো। তো ঝিলিক হচ্ছে এরকম, এবং ঝিলিকের ক্লাসে আরও দুটো বন্ধু আছে, যে দুটো বন্ধুর মধ্যে একটা হচ্ছে মহাগুলবাজ, সে ভীষণ গুল মারে। আরেকটা মেয়ে, যে মেয়েটার বাবা মা দুজনেই মারা গেছে, মেয়েটা সবসময় দুঃখী, ওরা যখন নাচে এই মেয়েটা নাচতে পারে না, কারণ ওর একটা পা নষ্ট হয়ে গেছে। এইবারে এই ঝিলিককে ওর মা শিখিয়েছে একটা জিনিস, যে তুমি যে অবস্থাতেই পড়ো না কেন, কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হয়। আচ্ছা। তো এইখান থেকে আমার গল্পটাতেও এটা আছে যে ওই সিদ্ধার্থ মানে বুদ্ধদেব যখন তিনি সিদ্ধার্থ ছিলেন, তিনি একদিন বসে আছেন, তখন ওই যে সে সোয়ানের গল্পটা, একটা রাজহাঁস এসে পড়েছে, একদম। দেবদত্ত এসে বলে যে আমি একে তীর মেরেছি, এই হাঁসটা আমার। তখন বুদ্ধদেব নয়, তখন সিদ্ধার্থ বলে না এটা আমার, তার কারণ আমি ওকে বাঁচিয়েছি। তো এই কনসেপ্টটা আমার গল্পের ভেতরে আমি রেখেছি, যে বাঁচায় তার নাকি যে মারে তার। অনু থেকে আইকম বাইকম কাজ শুরু হয়ে কবে কাজ শুরু না, হচ্ছে? কাজ আমার শুরু হয়ে গেছে, না আমি কমপ্লিট করে ফেলেছি ছবিটা। আমার আশা করছি তার মানে আমরা 2025-এই দেখতে পাবো ছবি, যদি সব কিছু ঠিক থাকে। 2025-এ না হলে 2026-এর মধ্যে তো ডেফিনেটলি আমার ছবি কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। তোমার জীবনের অনেকগুলো অ্যাভিনিউজ যদি ধরি, তার মধ্যে একটা হচ্ছে তোমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা, মায়া সেনের কাছে তুমি রবীন্দ্রসঙ্গীত শিখেছো। আজকে তো আমরা খুব ভীষণ নির্ভেজাল আড্ডা, যেটা আমাদের খেপিয়ে বেড়ার মূল মন্ত্র, একটা প্রিয় রবীন্দ্রসঙ্গীত যেটা হয়তো তোমাকে তোমার
মন খারাপের সময় হতে পারে, তোমার ভালো লাগার সময় হতে পারে, যে গানটা চট করে তোমার মনে চলে আসে। একটু দু লাইন শুনি না গান। সেই তো আমি চাই, চাই রে, সেই তো আমি চাই, সাধনা যে শেষ হবে মোর, সে ভাবনা তো নাই, নাই রে, সেই তো আমি চাই, ফলের তরে নয় তো খোঁজা, কে বইবে সে বিষম বোঝা, যে ফলে ফল ধুলায় ফেলে আবার ফুল ফোটাই, ফোটাই রে, সেই তো আমি চাই, চাই রে, সেই তো আমি চাই। আমরা তো সবাই চাই তুমি যা স্বপ্ন দেখছো সেই স্বপ্ন তুমি দেখতে থাকো, এবং শুধুমাত্র স্বপ্ন দেখবে না, তোমার সেই স্বপ্নগুলো সব সত্যি হোক। অনবদ্য একটা অভিজ্ঞতা। আমরা প্রায় আড্ডার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে একটা কথা বলো, শতরূপা সান্যাল ভালো থাকেন কি করে? আমরা তো সবাই ভালো থাকার চেষ্টা করি প্রত্যেক দিন। আমাদের প্রত্যেক দিন আমাদের মন খারাপের ভাগটা বোধহয় একটু বেশি জীবনে মাঝে মাঝে চলে আসে। নিম্নচাপ যেটাকে বলে, একটু মানে ডিপ্রেশনের শিকার আমরা সবাই। শতরূপা সান্যাল ভালো থাকেন কি করে? শতরূপা সান্যাল ভালো থাকেন প্রচুর পুতুল নিয়ে যখন থাকেন, পুতুল খেলেন, পুতুল তৈরি করেন, গান শোনেন, আর হয় শিশুদের মধ্যে আর তা না হলে প্রকৃতির মধ্যে খ্যাপার মতন ঘুরে বেড়ান, ওটাই তার ভালো লাগা। তোমার পুতুলদের সাথে না আমার পুতুলদের একদিন আলাপ হওয়া উচিত। অবশ্যই। কারণ আমার বাড়িতে অন্তত খান 40 সফট টয় আছে, এবং আমার এখনও মনে হয়, আমি ক্যামেরায় বলছি, আচ্ছা রাত্রিবেলা আমি যখন ঘুমিয়ে পড়ি বা আমি যখন বাড়িতে থাকি না, ওরা যদি জেগে ওঠে তাহলে কি কাণ্ডটা হবে। মানে 40টা পুতুল যদি একসাথে জেগে ওঠে সদরবাদী, তাহলে কি কাণ্ডটা হবে। তো আমার মনে হয় যে খেপিয়ে বেড়ার এরকম একটা সেশন করা উচিত আলাদা। আমি প্রিয়ঙ্কর আর কৌশানীকে বলবো, যেখানে তোমার পুতুল আর আমাদের পুতুল নিয়ে একটা কিন্তু দারুণ একটা মজাদার একটা আড্ডা হবে, একটা আনন্দ মেলা হবে। তুমি কবি একদিকে, তুমি অসাধারণ গান করো, তুমি গান নিয়ে খুব সিরিয়াসলি তুমি গানের পথে হেঁটেছো। পরিচালনার কথা তো ছেড়ে দিলাম, অভিনেতা। আমি 84-85 সালে সেই যে তোমাকে দেখে সেই ইম্প্যাক্টটা হলো, সদরবাদী 40 বছর অপেক্ষা করে থাকতে হলো তোমার সঙ্গে সামনাসামনি আলাপ করার জন্য। কোনটা আসল তুমি? সবগুলোই আমি। সবগুলোই তুমি, তাই না? একদম সবগুলোই আমি। যখন যে কাজটা করেছি কোনো কাজটাই না আমি ফাঁকি দিইনি। আমার কখনো মনে হয়নি যে এটা কোনো রকমভাবে ছেপে বেরিয়ে চলে যাই। মানে একটা খুব ছোট্ট জিনিস, এমনকি ধরো আমি যদি তোমাকে এখন খেতে দিই, আমার কাছে কিছুই নেই, হয়তো একটু ভাত আর একটু নুনই আছে হয়তো, আমি সেইটুকুনিও তোমাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে তোমাকে আমি পরিবেশন করব। তুমি যখন খাবে তখন সেই শ্রীকৃষ্ণ সুদামার মতন, যে শ্রীকৃষ্ণ সুদামার বাড়িতে গেছেন, তখন সুদামা এত মানে অভিভূত হয়ে গেছেন, তিনি কলার খোসাটা ছাড়াচ্ছেন, কলাটা ফেলে দিচ্ছেন, খোসাটা শ্রীকৃষ্ণের হাতে তুলে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ খোসাটাই খাচ্ছেন, তার কারণ এইভাবে ভালোবেসে যখন দিচ্ছে, আমি তোমাকে ওইভাবে ভালোবেসি। তুমি যদি ইফ ইউ ওয়াক ডাউন 40 ইয়ার্স, তোমার 85-84 সাল থেকে তোমার ক্যারিয়ার, এবং তোমার বড় হওয়া, তার আগে তোমার শৈশব, তোমার কৈশোর, হাউ হ্যাজ বিন দ্য জার্নি নাও? কেমন গেল জীবনটা এখন অবধি? আমি আমার জীবনের কাছে ভীষণ কৃতজ্ঞ, এত সুন্দর কালারফুল, এত চমৎকার একটা জার্নি আমাকে উপহার দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ আমার জীবনের কাছে, আমার ইউনিভার্সের কাছে, ব্রহ্মাণ্ডের কাছে, যে এত সুন্দর সুন্দর মানুষ তিনি আমার জীবনে দিয়েছেন, তাঁরা আমার জীবনে দিয়েছেন। আমি এতদিন ধরো আমি হাজার হাজার মানুষের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের সঙ্গে হয়তো ধরো এই আজকে ওরা মিউজিক আমার সঙ্গে বাজালো, তোমার সঙ্গে কথা হলো, ও ছবি তুলছে,
আর হয়তো দ্বিতীয় দিন তোমাদের সঙ্গে আমার নাও দেখা হতে পারে, কিন্তু এই যে যাত্রাটুকুনি, এটুকুনিও ভারী মধুর। আমি এই মাধুর্যটুকুনি সব ভেতরে নিয়ে নিয়েছি। আমি সেই জন্য আমার ভেতরে কৃতজ্ঞতার অন্ত নেই। আমি জীবনে খারাপ মানুষ পেয়েছি, পাইনি কি? খুব কম। মানে ভালো মানুষের সংখ্যাই সব সময় বেশি। Do you forget and forgive? আমি আসলে কি বলতো, একটু যে কোনো জিনিস না নিজের মতন করে দেখতে ভালোবাসি। আমার সামনে কেউ যখন মিছে কথা বলছে, আমার তখন মনে হয় ওর কোনো কম্পালশন আছে। আমি তখন হয় ও ভয়ে নইলে লজ্জায় মিছে কথা বলছে, আমি ওর মুখে মিছে কথাটা জুগিয়ে দিই, যাতে ওখান থেকে ও পালিয়ে যেতে পারে, আমার সামনে থেকে যাতে চলে মানে যেতে মিছে পারে। কথা কি কম পড়ি আছে, নইলে আমি ধার দিতে পারি আর কি, এরকম টাইপের সেইটাই, ব্যাপার আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আমি না প্রত্যেক দিন মানুষের যে অপমান দেখি, পশু পাখির যে অপমান দেখি, এতে আমি খুব ব্যথিত হই। আমার সেটাতে মনে হয় যে আমার প্রত্যেক দিন এগুলো যেন দেখতে না হয়। একটা মানুষ আরেকটা মানুষের দ্বারা অপমানিত হয়ে যখন মাথা নিচু করে চলে যায়, একটা মেয়েকে আরেকটা পুরুষ অপমান করছে বা উল্টোটা, তার ওই কান্নাটা না আমার ভেতরে ভীষণ বাজে। আসলে মানে যেটা বলছিলেন তুমি, যে কোন শতরূপাটা তুমি, আসলে ভেতরে না আমি একটা ইটারনাল মা। এইটাই হচ্ছে আমার বড় জ্বালা। আমি কারোর কষ্ট দেখতে পারি না, কারোর না, একটা গাছেরও কষ্ট আমি দেখতে পারি না। তোমার হাতটা একটু ধরি। ধরো। হ্যাঁ, একটু ধরলাম আর কি। মানে এটা এটা মাতৃত্বের ছোঁয়া একটা, এটার জন্যই কিন্তু আমরা প্রতি মুহূর্তে বেঁচে থাকি। আইকম বাইকম অনু থেকে যে চলে এলো, প্রায় এত বছরের একটা জার্নি। 98 তো পৃথিবীটা অন্যরকম ছিল, আমরা মোবাইলে ফোন করতে ভয় পেতাম, ভাবতাম প্রচুর টাকা খরচ হয়ে যাবে। এখন তো সব কিছু অনেক সহজ হয়ে গেছে, এখন মোবাইলে সিনেমা তৈরি হচ্ছে, এখন তো পৃথিবীটা পাল্টে গেছে। কিন্তু সতর্কবাদী আমার যেটা মনে হয়, 5টা লোক একটা ঘরে বসে আছে, আমরা এমন একটা সময় এসে পড়লাম যখন কেউ কোনো কথা বলছে না, সবাই তার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। আইকম বাইকমে পুতুলগুলো একটু জেগে উঠুক এবং পুতুলদের পৃথিবীটা একটু জীবন্ত হয়ে উঠুক। আমরা আড্ডার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, আমি তোমার সঙ্গে একটা র্যাপিড ফায়ার খেলবো, ঠিক আছে? আমি 5 জনের নাম সিলেক্ট করেছি, কেউ আমাদের মধ্যে নেই এই মুহূর্তে। এক কথায় আমি নামটা বললে একটা বিশেষণ যা তোমার মাথায় তাকে নিয়ে চলে আসে সেটা বলবে। আমি একটু তাড়াতাড়ি যাবো আমাদের লাস্ট র্যাপিড ফায়ার রাউন্ড। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রতিভাবান, ঋতুপর্ণ ঘোষ, সময়ের থেকে এগিয়ে থাকা, সলিল চৌধুরী, দুরন্ত ঘূর্ণি, শক্তি চট্টোপাধ্যায়, অসাধারণ কবি এবং অসাধারণ মানুষ, উত্তম কুমার। ম্যাটিনি আইডল। আমরা তোমার একটা কবিতা দিয়ে আজকের আমাদের আড্ডা শেষ করব। খাপছাড়ার খেপিয়ে বেড়াই প্রতি মাসের চতুর্থ শনিবার আমি প্রণাম থাকবো আপনাদের সঙ্গে, এরকম অনবদ্য অসামান্য কিছু মানুষদের সঙ্গে আড্ডা। কিন্তু তোমাকে আমার একটা গান উপহার দেওয়ার আছে। অনু রিলিজ করে 98-এ, কিন্তু তোমার সঙ্গে আমার পর্দায় পরিচয় তার অনেক আগে, 99-এ অনু রিলিজ করে। কিন্তু পর্দায় তোমাকে আমি 84-85 সাল থেকে দেখছি। ওই যে বললাম বান্ধবীদের মধ্যে তোমাকে খুঁজতাম, এবং এখন বুঝতে পারছি কেন খুঁজতাম। তোমার একটা কবিতা দিয়ে আমরা শেষ করব, কিন্তু একটা গান যদি বড়ে আচ্ছে লাগতে হয় বা এ মন ব্যাকুল যখন, তখনও যদি তোমার মুখটা ভেসে ওঠে, এই গানটাতেও তোমার মুখটা আমার মানে ভেসে উঠতে বাধ্য। অঞ্জনদার একটা খুব প্রিয় গান, আমি 2 লাইন তোমার জন্য গাই এবং তোমার একটা আবৃত্তি দিয়ে, তোমার একটা কবিতা দিয়ে আজকে আমাদের আড্ডার জবনিকা পতন ঘটবে। আমরা কি দিচ্ছি স্কেলটা? কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার 2 হাত, কত মার খেয়েছি, মুখ বুজে শুয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভিতর এলভিস প্রেসলি, খাতার ভিতর তোমার নাম। মেরিয়ান আমার, মেরিয়ান, মেরিয়ান মারি করে সব এলোমেলো। এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে মিলে। রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট, 2 ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। মেরিয়ান আমার,
Mary, Mary Ann, Mary Ann, Marie. চমৎকার গাইলে, খুব সুন্দর। কিন্তু বলি, আমার নিজের লেখা একটি কবিতাও আমার মনে থাকে না, মুখস্থ নয়, কাজেই না দেখলে তো বলতে পারবো না। তাহলে একটা গান দিয়ে শেষ হোক, তাই করো, বলো। প্রিয় গান দিয়ে শেষ হোক। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। শেষ বলে কিছু নেই, কারণ শেষ যেখানে শুরু সেখানে। আজকে খাপছাড়ার খেপিয়ে বেড়ায় এখানেই শেষ, কিন্তু একটা আড্ডায় কি আর শতরূপাদির সাথে আড্ডা শেষ হয়? ফিরে আসবো আবার নিশ্চয়ই অন্য কোনো দিন, অন্য কোনো সময়। এরকম অনেক অনেক অসাধারণ মুহূর্ত নিয়ে আমি প্রণাম বিদায় নিচ্ছি। আবারও বলি, প্রতি মাসের চতুর্থ শনিবার খেপিয়ে বেড়ায় নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে। আপনারা থাকুন, আপনারা দেখুন, আমরা একটু বেশি ভালো করে কাজ করতে পারবো। সবাই ভালো থাকুন।